এই ধারা থেকে আপনি দেখবেন বিগত সালের প্রশ্নের সরাসরি প্রত্যেক বছর 2টা করে প্রশ্ন হয়েছে, 2টা 3টা, এই 8 এবং 9 ধারা থেকে। তাহলে বোঝাই যাচ্ছে যে এই 8 এবং 9 ধারাটা কত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এখানে একটু বুঝবেন, হ্যাঁ, আমি পড়াবো, বুঝবেন, না বুঝলে প্রশ্ন করবেন। আমি একটা বিষয় লক্ষ্য করি, আপনারা প্রশ্ন করেন না। প্রশ্ন করতে হবে, আপনি যে জিনিসটা জানেন ওইটাও প্রশ্ন করবেন, সেটা আপনাদের আরও জানা হয়ে যাবে। প্রশ্ন করতে হবে, বেশি বেশি করে প্রশ্ন করবেন। ওকে, আচ্ছা, যাই হোক, 8 ধারা। এখানে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের কথা বলা আছে। সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। হেডলাইনটা কি? যে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। এই যে আমি প্রথমেই বলেছি 8 এবং 9 ধারাটা হচ্ছে স্থাবর সম্পত্তি, 10, 11, 2টা দ্বারা অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। তাহলে 8 ধারাতে কি আছে? সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। এখানে ইংরেজি হেডলাইনটা এবং এই ইংরেজি হেডলাইনের পুরো ব্যাখ্যাটা আপনারা ইংরেজিতে একবার পড়ে নেবেন। হ্যাঁ, এখানে দেখুন কি বলছে, যে রিকভারি অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি, রিকভারি অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি, অর্থাৎ সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। এখানে আরো বলছে, দেখুন, এ পারসন ইনটাইটল টু পজিশন, অর্থাৎ একজন ব্যক্তি তার সম্পত্তিতে দখলের অধিকারী। এ পারসন ইনটাইটল টু দ্য পজিশন অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি মে, এখানে কি বলছে? মে রিকভার ইট ইন দ্য ম্যানার প্রেসক্রাইব বাই দ্য কোড অফ সিভিল প্রসিজার। তাহলে কি বলছে? যে একজন দখলের অধিকারী ব্যক্তি, এ পারসন ইনটাইটল টু দ্য পজিশন, দখলের অধিকারী ব্যক্তি, মনে রাখবেন যে দখলের অধিকারী বলতে কি বোঝায়? দখলের অধিকারী ব্যক্তি, এই দখলের অধিকারী রূপক অর্থে ব্যবহার হলেও আপনাকে এখানে মনে রাখতে হবে এটা হচ্ছে যার সম্পত্তিতে সত্ত্ব আছে। সত্ত্ব বলতে মালিকানা আছে, এই বিষয়টা আপনি মনে রাখবেন। কারণ আপনার যদি একটা সম্পত্তিতে মালিকানা না থাকে, সত্ত্ব না থাকে, তাহলে আপনি দখলের অধিকারী কিভাবে হবেন? তাহলে এখানে আপনি মনে রাখবেন যে যার সম্পত্তিতে সত্ত্ব আছে, যার মালিকানা আছে, ওই সম্পত্তি থেকে সে ব্যক্তি যদি কি হয়, বেদখল হয়, তখন সে কি করবে? দখল পুনরুদ্ধার করবে। কোন ওয়েতে, কোন পদ্ধতিতে? এই বিষয়টা বলা হচ্ছে যে কি বলছে? যে রিকভার ইন দ্য ম্যানার প্রেসক্রাইব বাই দ্য কোড অফ সিভিল প্রসিজার। কি বলছে? আপনাকে দেওয়ানি কার্যবিধির নির্ধারিত পন্থায় এই সম্পত্তি পুনরুদ্ধারের মোকদ্দমাটা আনয়ন করতে হবে। তাহলে আমরা এখানে কি জানলাম? আমি উদাহরণের মাধ্যমে এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যে একজন দখলের অধিকারী ব্যক্তি, ধরুন এই একটা সম্পত্তির মালিক হচ্ছে এ নামক একজন ব্যক্তি। এই সম্পত্তির মালিক কে? এ নামক ব্যক্তি। এটা ধরুন 5 শতক জমি, হ্যাঁ, 5 শতক একটা জমির মালিক। এই জমির মালিক এ নামক একজন ব্যক্তি, যার সত্ত্ব আছে। এখানে ধরুন সত্ত্ব, এ নামক ব্যক্তির সত্ত্ব আছে কোথায়? 5 শতক জমিতে। এখন দেখা যাচ্ছে এই যে বি নামক ব্যক্তি একজন ভূমিদস্যু, সে কি করলো? বেআইনি ভাবে এ নামক এই ব্যক্তির 5 শতক জমি কি করলো? এই বি নামক ব্যক্তি বেদখল করলো। তাহলে বেদখল হলো, বি নামক ব্যক্তি করলো এ নামক ব্যক্তির এই সম্পত্তি, যে সম্পত্তিতে এ নামক ব্যক্তির সত্ত্ব আছে, দখলে রাখার অধিকারী হচ্ছে এ নামক ব্যক্তি। তাহলে এ নামক ব্যক্তির সম্পত্তি যদি বি নামক ব্যক্তি বেদখল করে, তাহলে এর প্রতিকার কি? এর প্রতিকার হচ্ছে দেওয়ানি কার্যবিধির নির্ধারিত পন্থায়। এই যে আইনেই তো বলা আছে যে রিকভার ইট ইন দ্য ম্যানার প্রেসক্রাইব বাই দ্য কোড অফ সিভিল প্রসিজার, অর্থাৎ আপনাকে দেওয়ানি কার্যবিধির নির্ধারিত পন্থায় কি করবে? একটা মামলা করবে। তাহলে মামলা করার শর্ত আছে। কি কি শর্ত আমরা এখন দেখব, যে এই শর্তটা কি। এখানে তার কি প্রমাণ করতে হবে? এখানে প্রমাণ করতে হবে তার এই যে সত্যটা প্রমাণ করতে হবে, সত্য বা মালিকানা প্রমাণ করতে হবে। এখন
এ নামক ব্যক্তি প্রতিকার হচ্ছে 12 বছরের মধ্যে মামলাটা দায়ের করতে হবে। এগুলো হচ্ছে শর্ত। তাহলে এই যে বেদখল হলো, এই বেদখলের দিন থেকে তার 12 বছরের মধ্যে মামলাটা দায়ের করতে হবে। 12 বছরের মধ্যে মামলা না দায়ের করলে এই জমিতে তার কোনো সত্ত্ব থাকবে না, যেটা আমরা তামাদি আইনের 28 ধারাতে পড়েছি। এবং এই 12 বছরের মধ্যে মামলাটা দায়ের করতে হবে, এটা কোথায় বলা আছে? লিমিটেশন অ্যাক্টের 144, 142 এবং 44 আর্টিকেলে। ঠিক আছে, 12 বছরের মধ্যে কি করতে হবে? এই যে শর্তগুলো আপনারা মনে রাখবেন যে আপনি 8 ধারার বেদখল এ নামক ব্যক্তির সম্পত্তি বি নামক ব্যক্তি বেদখল করলো, তাহলে তার কি কি শর্ত পালন করে মামলাটা দায়ের করতে হবে, তার সত্ত্ব আছে এই বিষয়টা দেখাতে হবে। 12 বছরের মধ্যে মামলাটা দায়ের করতে হবে, যেটার তামাদি লিমিটেশন হচ্ছে 142, 44 আর্টিকেলে বলা আছে। এখানে আপনাকে কি করতে হবে? মূল্যানুপাতিক কোর্ট ফি প্রদান করতে হবে। মূল্যানুপাতিক বা অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি যাকে বলা হয়, মূল্যানুপাতিক কোর্ট ফি। এখন অনেকের প্রশ্ন হতে পারে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি বা মূল্যানুপাতিক কোর্ট ফিটা কি, প্রশ্ন হতে পারে। হ্যাঁ, আপনারা একটু কমেন্ট করবেন, আমি যখন লিখবো এই বিষয়গুলো কমেন্ট করে যাবেন। কমেন্ট করলে হবে কি, আপনার ওই বিষয়টা একদম আত্মস্থ হয়ে যাবে। এই যে মূল্যানুপাতিক বা কোর্ট ফি, এই যে সম্পত্তি, এই সম্পত্তির মূল্যটা কত আপনাকে তখন দেখতে হবে। এই সম্পত্তির যে মূল্য, এই মূল্য হিসাব করে এখানে আপনাকে 2% একটা কোর্ট ফি দিতে হবে। এটাই হচ্ছে মূল্যানুপাতিক কোর্ট ফি। এর মূল্যটা কত? ধরুন এর মূল্য হচ্ছে 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকাকে আপনি কি করবেন? 2% হারে এখানে কোর্ট ফি নেবেন। এটা হচ্ছে মূল্যানুপাতিক কোর্ট ফি। এবং সর্বোচ্চ কোর্ট ফি হচ্ছে 40,000 টাকা, এর উপর দেওয়া লাগবে না। ঠিক আছে, একটা সম্পত্তির মূল্য যাই থাকুক না কেন, সর্বোচ্চ 40,000 টাকা হচ্ছে এখানে কোর্ট ফি। এবং নির্ধারিত যে নালিশি সম্পত্তি, যে সম্পত্তি নিয়ে আপনার মামলাটা দায়ের করবেন, তফসিল বর্ণিত সম্পত্তি, ওই সম্পত্তির মূল্যানুপাতিক কোর্ট ফি 2% হারে যে কোর্ট ফিটা দিবেন, সেটা হচ্ছে অ্যাড ভ্যালোরাম বা মূল্যানুপাতিক কোর্ট ফি আপনাকে প্রদান করতে হবে। তারপরে কি করতে হবে? এখানে মনে রাখবেন, সরকারের বিরুদ্ধে আপনি মামলাটা দায়ের করতে পারবেন। এখানে সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে। সরকার কর্তৃক যদি আপনি বেদখল হন, সরকারের বিরুদ্ধে আপনি মামলাটা দায়ের করা যাবেন। তবে বাদী যদি হয়ে যায় সরকার, তখন এর লিমিটেশন কিন্তু এখানে আমি বলছি কত? 12 বছর। যদি এখানে সরকার বাদী হয়, ধরুন সরকার বাদী হয়ে যদি আপনার বিরুদ্ধে মামলা করে, সরকার ইচ্ছা করলে 60 বছরের মধ্যে মামলাটা দায়ের করতে পারে। সরকারের লিমিটেশন হচ্ছে 60 বছর, আর পাবলিকের লিমিটেশন হচ্ছে 12 বছর। ঠিক আছে, তাহলে এখানে কি মনে রাখতে হবে? সত্য প্রমাণ করতে হবে, 12 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি প্রদান করতে হবে। আপনি সরকারের বিরুদ্ধেও আপনি মামলাটা দায়ের করতে পারবেন। এখন দেখা যাচ্ছে এই মামলা চলতে চলতে একজন ব্যক্তি পরাজিত হলো, সংক্ষুব্ধ পক্ষ তখন কি করতে পারবে? আপিল করতে পারবে। হ্যাঁ, আপিল, রিভিউ, যত প্রকার প্রতিকার সকল কিছু আপনি করতে পারবেন। হ্যাঁ, করতে পারবেন। তাহলে এখানে আরেকটা বিষয়, এই 8 ধারার মামলাটা আপনি যখন দায়ের করবেন, 8 ধারার সাথে কিন্তু 42 ধারাটা যোগ করে আপনাকে মামলা করতে হবে। কারণ শুধুমাত্র 8 ধারার মামলা চলবে না, এখানে সত্য সাব্যস্ত খাস দখলের মামলা বলা হয়। এটাকে কি মামলা বলা হয়? সত্য সাব্যস্ত খাস দখলের মামলা বলা হয়। সত্য সাব্যস্ত খাস দখল, অর্থাৎ 8 ধারার সাথে আপনাকে অবশ্যই 42 ধারা মিলিয়ে এখানে মামলাটা দায়ের করতে হবে। তো 8 আপিল, রিভিউ, রিভিশন করা যাবে। হ্যাঁ, রিভিশনও করা যাবে, রাইট, রিভিশনও করা যাবে। যত প্রকার প্রতিকার আছে আপনি করতে পারবেন। তাহলে ডিয়ার ভবিষ্যৎ আইনজীবীগণ, আমরা 8 ধারাতে কি জানলাম? যে রিকভারি অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি, স্থাবর সম্পত্তির কিভাবে পুনরুদ্ধার করবেন। যদি কোনো সম্পত্তি, আপনার একটা সম্পত্তি সত্ত্ব আছে, দখলের অধিকারী আপনি ব্যক্তি, ওই ব্যক্তি ওই সম্পত্তি থেকে অন্য একজন ব্যক্তি ভূমিদস্যু ওই সম্পত্তি থেকে তাকে বেদখল করলো, তখন আপনি 8+42 ধারা সত্য সাব্যস্ত খাস দখলের মামলাটা দায়ের করতে পারেন। এখানে আপনাকে কি কি বিষয় প্রমাণ করতে হবে? সত্য প্রমাণ করতে হবে,
প্রমাণ করতে হবে 12 বছরের মধ্যে আপনি মামলাটা দায়ের করেছেন। অ্যাড ভ্যালিডাম কোর্ট ফি দিতে হবে। সরকারের বিরুদ্ধে এখানে মামলা করা যাবে, মনে রাখবেন। এবং সরকার যদি বাদী হয়ে আপনার বিরুদ্ধে মামলা করে 60 বছরের মধ্যে মামলাটা দায়ের করতে পারবেন। দেন যদি কোনো পক্ষ ওই মামলাতে হেরে যায়, সংক্ষুব্ধ হয়, তাহলে সে এই আদেশের বিরুদ্ধে, ডিক্রির বিরুদ্ধে, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল, রিভিশন যে কোনো বিষয় একটা করতে পারবে, বাধা নাই। আশা করি 8 ধারাটা ক্লিয়ার কিনা। দেখুন 8 ধারা থেকে কোনো প্রশ্ন আছে কিনা, এই 8 ধারা এই পর্যন্ত ক্লিয়ার কিনা। এবং এটা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা না। এখানে আপনি এই বিষয়গুলো প্রমাণ করলে আদালত আপনাকে রেমেডি দিতে বাধ্য, প্রতিকার দিতে বাধ্য। প্রিয় ভবিষ্যৎ আইনজীবী, আপনারা এই 8 ধারাটা ক্লিয়ার কিনা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ করতে পারেন, ঠিক আছে? এই বিষয়টুকু শুধু আপনি মনে রাখবেন। এই বিষয়টুকু মনে রাখলে এখান থেকে লিখিত প্রশ্ন হলেও আপনি উত্তর করতে পারবেন, এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন হলেও আপনি এখান থেকে উত্তর করতে পারবেন। কি কি মূল বিষয়, কি কি শর্ত আপনাকে পালন করতে হবে? সত্য প্রমাণ করতে হবে, 12 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে, অ্যাড ভ্যালিডাম কোর্ট ফি দিতে হবে, আপনি সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন, সংক্ষুব্ধ পক্ষ রিভিশন দায়ের করতে পারবে। তামাদি আইনের 142-44 আর্টিকেলে 12 বছরের মধ্যে, যদি বাদী হয় সরকার 60 বছর। রুমা রানা ক্লিয়ার। ম্যাক্সিমাম 40,000 টাকা কোর্ট ফি। হ্যাঁ, অ্যাড ভ্যালিডাম কোর্ট ফি সর্বোচ্চ হচ্ছে 40,000 টাকা। এবং একটা সম্পত্তির 2% হারে যে কোর্ট ফিটা দিবেন সেটা হচ্ছে অ্যাড ভ্যালিডাম কোর্ট ফি বা মূল্যানুপাতিক কোর্ট ফি। আচ্ছা, একটু আপনারা একটু কমেন্ট করুন এই টপিকটা থেকে, এখান থেকে কোনো প্রশ্ন আছে কিনা, এই বিষয়টা থেকে কোনো প্রশ্ন আছে কিনা একটু কমেন্ট করুন। আপনারা যদি না থাকে, ক্লিয়ার হয়ে থাকেন, বিষয়টা বুঝে থাকেন, ভালো বলুন। একটা বিষয় মনে রাখবেন যে এখান থেকে আপনাকে অবশ্যই 8+42 ধারা সংযুক্ত করে মামলা দায়ের করতে হবে। শুধুমাত্র 8 ধারায় আপনি মামলাটা দায়ের করলে কোনো রেমেডি পাবেন না, কোনো প্রতিকার পাবেন না। আমাদের সাথে যুক্ত আছেন কামরুন নাহার। 142 এবং 144 অনুচ্ছেদের মধ্যে পার্থক্য কি বা ইহা? হ্যাঁ, গুড, সুন্দর একটা প্রশ্ন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ কামরুন নাহারকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। 142 এবং 44 ধারার যে পার্থক্যটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, 142-44 ধারার পার্থক্য এইটুকু তো আপনারা ক্লিয়ার। হ্যাঁ, এইটুকু ক্লিয়ার হলে আমি একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন করেছেন কামরুন নাহার, আমাদের খুবই ভালো একজন আইনের শিক্ষার্থী, খুবই আগ্রহ। 144 আর্টিকেল এবং 42 আর্টিকেল, এই বিষয়টা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করে দিচ্ছি। হ্যাঁ, 144, 142 এর মধ্যে পার্থক্য দেখুন। এই যে এ নামক একজন ব্যক্তির কথা বললাম, বি নামক একজন ব্যক্তির কথা বললাম। এ নামক ব্যক্তির এই জমিতে তো সত্য আছে, আমরা সবাই জানি। সত্য না থাকলে তার 8 ধারায় মামলা হবে না। সো এখানে দেখুন, এই 8 ধারায় মামলাটা আপনি যখন 142 আর্টিকেল অনুযায়ী করবেন, 142 ধারাটা আগে, 142 আর্টিকেলটা আগে একটু বুঝে নেন। এই সম্পত্তিতে এ নামক ব্যক্তির সত্য আছে এবং দখল আছে। দখল, ধরুন এই সম্পত্তিতে এ নামক ব্যক্তির সত্য দখল উভয়ই আছে। হ্যাঁ, সত্য দখল, তার মালিকানা সত্য আছে এবং দখলও আছে। এই জমিতে এ নামক ব্যক্তির দখলেও ছিল। বি কি করলো, এখান থেকে বেদখল করলো, তখন আপনি 142 ইউজ করবেন। যদি আপনার সত্য এবং দখল থাকে আপনি কি করবেন, 142 ইউজ করবেন। ঠিক আছে, এখন 44 কিভাবে 44টা ইউজ হবে? ধরুন এ নামক ব্যক্তির এই সম্পত্তিতে সত্য আছে, অর্থাৎ এই সম্পত্তি তার সত্য আছে, কিন্তু এই সম্পত্তিতে সে কোনোদিন দখলে ছিল না, দখলে ছিল না, তখন 144 ইউজ করবেন। সত্য আছে কিন্তু কখনো দখলে ছিল না এই সম্পত্তিতে। এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে ধরতে পারি, যেমন ধরুন এই যে কামরুন নাহার কথা বলেছেন, ধরুন কামরুন নাহার ধরুন তার স্বামীর বাড়িতে থাকে। হ্যাঁ,
তার বিয়ে হয়েছে, তার স্বামীর বাড়িতে এই কামরুন নাহার, আমরা বলি কামরুন নাহারের কথাই বললাম, তার স্বামীর বাড়িতে সে অবস্থান করতেছে। এখন দেখা যাচ্ছে তার পিতা মারা যাওয়ার পর, এই কামরুন নাহারের ধরুন পিতা মারা যাওয়ার পর তার বাবার যে ওয়ারিশান সম্পত্তি, হ্যাঁ, এই সম্পত্তিগুলো কি করলো, তার ভাইয়েরা সব বেদখল দিয়ে ফেললো। দেখা যাচ্ছে এই সম্পত্তিতে তার কামরুন নাহারের পিতার সম্পত্তি, দেখা যাচ্ছে এই সম্পত্তিটা ভাগ হবে, এক অংশ বোন পাবে, আরেক অংশ ভাই পাবে, আরেক অংশ আরেক বোন পাবে, এরকম হতে পারে। তো দেখা যাচ্ছে যে কামরুন নাহারের যেহেতু তার স্বামীর বাড়িতে থাকে, তার বাবা মারা যাওয়ার পর ওই সম্পত্তিতে একটা ভাগ পাবে, তার সত্য তো অবশ্যই থাকবে, কারণ পিতৃক ওয়ারিশ, সেখানে তার একটা সত্য অর্জিত হয়েছে পিতৃক ওয়ারিশ হিসেবে। এখন দেখা যাচ্ছে ওই সম্পত্তিতে কিন্তু কামরুন নাহার দখলে ছিল না। কেন? কারণ সে তার স্বামীর বাড়িতে অবস্থান করা অবস্থায় তার বাবা যখন মারা যায় ওই সম্পত্তির একটা ভাগ বাটোয়ারা হিসেবে, অংশী হিসেবে সে মালিকানা অর্জন করে। এখন এই সম্পত্তিতে তার কোনো দখল নাই, কিন্তু সত্য অর্জিত হয়েছে। এখন আপনি 144 ইউজ করবেন। ধরুন আরেকটা এক্সাম্পল দিতে পারেন। ধরুন এই যে নামক ব্যক্তি এই সম্পত্তিটা কি করলো, হ্যাঁ, বি নামক ব্যক্তির নিকট থেকে ধরুন কিনলো, ক্রয় করলো, বি নামক ব্যক্তির নিকট থেকে এই সম্পত্তিটা, ভূমিটা ক্রয় করলো। ক্রয় করার পরে তার একটা সত্য অর্জিত হইল, সাপকাওলা দলিল মূলে যেহেতু কিনলো, এখানে একটা সত্য অর্জিত হইল। বি নামক ব্যক্তির কাছ থেকে ক্রয় করলো। এখন বি নামক ব্যক্তি সম্পত্তি দলিল করার পরেও এই সম্পত্তিতে তাকে দখল দিচ্ছে না, তখন আপনি 144 ইউজ করবেন। আশা করি 142 144 আর্টিকেলের যে পার্থক্য আপনারা কিছুটা বুঝতে পেরেছেন। অর্থাৎ 142 পূর্বে দখলে ছিল, 44 সে দখলে ছিল না, এইটাই মনে রাখবেন। তাহলে আমি আশা করি আপনারা এই 8 ধারা একদম ক্লিয়ার। হ্যাঁ, অনেকেই বলেছেন একদম ক্লিয়ার, রাইট। এই দেখুন আমি কিছু প্রশ্ন করি, এই যে আমি যে আলোচনাটুকু করলাম এখান থেকেই দেখুন বিগত সালের সকল প্রশ্নের সমাধান হয়ে যাবে। দেখুন একটা প্রশ্ন হয়েছে, এ পারসন ইনটাইটলড টু দ্য পজেশন অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি মে রিকভার ইট ইন দ্য ম্যানার প্রেসক্রাইব বাই দ্য ড্যাশ। দেখুন ওই যে 8 ধারার যে আমি হেডিংগুলো পড়লাম ইংরেজিতে, এখানে কিন্তু সুন্দরভাবে লাইনটা, হেডলাইনটা তুলে দিয়েছে, তুলে দিয়ে প্রশ্ন করেছে যে 11তম বিজিএস পরীক্ষার এই প্রশ্নটা। কামরুন নাহার বলেছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। যাই হোক, এ পারসন ইনটাইটলড টু দ্য পজেশন অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি মে রিকভার ইট ইন দ্য ম্যানার প্রেসক্রাইব বাই দ্য ড্যাশ। অপশন ক, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1887, অপশন খ, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, অপশন গ, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর, অপশন ঘ, দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। উত্তরটা কি হবে? হ্যাঁ, দেখুন উত্তরটা কি হবে একটু কমেন্ট করে আমাকে জানিয়ে যান, দেখি সর্বপ্রথম কে উত্তর করতে পারে। জি ভাই, একেবারে ক্লিয়ার, ফাতিন নাম রে ভাই, ফাতিন হাসিন ডিপ। তাহলে দেখুন এই যে এই উত্তরটা সর্বপ্রথম করে ফেলেছেন কামরুন নাহার, হযরত আলী, রাজীব বিশ্বাস রাজু, সবাই কিন্তু সঠিক উত্তরটা করে ফেলেছেন, কারণ আমরা মূল বিষয়টা কিন্তু জানি। এখানে কি বলছে, পারসন ইনটাইটলড টু দ্য পজিশন অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি মে রিকভার ইট ইন দ্য ম্যানার প্রেসক্রাইব বাই দ্য কোড অফ সিভিল প্রসিডিওর। অর্থাৎ একজন দখলের অধিকারী ব্যক্তি তার সম্পত্তি থেকে যদি বেদখল হয় তাহলে দেওয়ানি কার্যবিধির নির্ধারিত পন্থায় তাকে দখল উদ্ধার করতে হবে। তাহলে উত্তর হবে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর। অনেকেই কিন্তু এই উত্তরটা ভুল করবে, সুনির্দিষ্ট প্রতিকার আইন লিখে দিবে, এটা হয়ে যাবে ভুল। এখানে বলছে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর। ঠিক আছে, আপনারা প্রশ্নটা ধরতে পেরেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি বলেছিলাম যে ক্লাসের পড়াটা কিন্তু কমেন্ট করবেন, উত্তর করবেন, প্রশ্ন করবেন। ক্লাসের পড়াটা এমসিকিউ পরীক্ষার যে প্রিপারেশনটা, পরীক্ষার পড়াটা ক্লাসে হয়ে যাবে। তারপরে আর একটা প্রশ্ন দেখুন, সরকার কর্তৃক কোনো জমি হতে বেদখল হলে সে মামলা দায়ের করতে পারে। অপশন ক, দখল উদ্ধারের, অপশন খ, সত্য ঘোষণা ও দখল উদ্ধারের, অপশন গ, কেবল সত্য ঘোষণার, অপশন ঘ, স্থায়ী নিষেধাজ্ঞার।
উত্তরটা কি হবে? সরকার কর্তৃক যদি কোনো মামলা, সরকার কর্তৃক যদি কোনো ব্যক্তি তার সম্পত্তি থেকে বেদখল হয়, কি মামলা দায়ের করতে পারবে? অপশন ক দখল উদ্ধারের, খ সত্য ঘোষণা দখল উদ্ধারের, অপশন গ কেবল সত্য ঘোষণার, অপশন ঘ স্থায়ী নিষেধাজ্ঞার। হ্যাঁ, ইতিমধ্যেই সঠিক উত্তর আসা শুরু করেছে। কামরুন নাহার, আয়ুব আলী, মাসুরা হাসান, আশরাফুল আলম, রাজীব বিশ্বাস, রাজু, হজরত আলী সবাই কিন্তু সঠিক উত্তর অলরেডি দিয়ে দিয়েছেন যে সত্য ঘোষণা এবং দখল উদ্ধারের মামলাটা দায়ের করা যাবে। দেখুন, প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর আপনারা করতে পারবেন, কারণ মূল বিষয়টা কিন্তু আমরা ধরিয়ে দিয়েছি। কি প্রশ্ন হতে পারে? যাই হোক, আমি ভুটটা পরিষ্কার করতে করতে আরেকটা প্রশ্ন করে যাচ্ছি আপনাদের উদ্দেশ্যে, একটু কমেন্ট করবেন। জমি থেকে বেদখল হওয়ার কত দিনের মধ্যে সত্য দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হবে? কমেন্ট করুন যে জমি থেকে বেদখল হওয়ার কত দিনের মধ্যে সত্য সহ দখল উদ্ধারের মামলাটা দায়ের করতে হবে। আপনারা কমেন্ট করুন, একদম অপশনটা বলিনি, আপনারা একদম ডাইরেক্ট লিখে ফেলুন যে কত দিনের মধ্যে আপনি মামলাটা দায়ের করবেন। যাই হোক, প্রিয় ভবিষ্যৎ আইনজীবী বৃন্দ, আমি আশা করি এইভাবে যদি আপনারা ইনশাল্লাহ ধারাগুলো ভেঙে ভেঙে পড়ে যান, ইনশাল্লাহ আপনাদের জয় নিশ্চিত। ঠিক আছে, আপনারা ইনশাল্লাহ অবশ্যই উত্তীর্ণ হবেন, আপনাদের জয় অবশ্যই সুনিশ্চিত হবে। হ্যাঁ, আপনারা একটু কমেন্ট করুন কত বছরের মধ্যে আপনি মামলাটা দায়ের করবেন। যাই হোক, আমি দ্রুত শেষ করব, যেহেতু অনেক রাত হচ্ছে, 11:30 বাজে, প্রায় 1.5 ঘন্টা যাবত আমি আপনাদের সাথে যুক্ত। হ্যাঁ, এখন অনেকেই উত্তর করেছেন রাইট, 142 আর্টিকেল অনুযায়ী 12 বছরের মধ্যে, হ্যাঁ, লিমিটেশন। দেখুন, বিগত সালের যে প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা করতে পারবেন যদি মূল বিষয়গুলো জানা থাকে। শুধু তাই নয়, এখান থেকে যেভাবে প্রশ্ন হোক, মূল বিষয়টা জানা থাকলে উত্তর করা যাবে। 9 ধারাতে চলে যাব। হ্যাঁ, 9 ধারা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা 8 ধারা আলোচনা করলাম, 9 ধারাটা আলোচনা করব, দেন পরবর্তীতে 8 এবং 9 ধারার একটা পার্থক্য টেনে দেব। কারণ এই যে পড়াটা এইভাবে যদি পড়ে যান, লিখিত এমসিকিউ একসাথে হয়ে যাবে। লিখিতর জন্য আলাদা কিছু পড়া নেই, ধারাটা সম্পর্কে পূর্ণ একটা জ্ঞান থাকলেই আপনি লিখিত পরীক্ষায় সুন্দরভাবে আপনার খাতাটা প্রেজেন্ট করে আসতে পারবেন। 9 ধারায় তামাদি 6 মাস, অনুচ্ছেদ 3 দখল বেদখল প্রমাণ প্রতিকার, শুধু হাইকোর্ট রিভিশন। রাইট, এমডি নয়ন, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তাহলে 9 ধারাতে কি বলছে দেখুন, সুট বাই পারসন ডিসপোজেস অফ ইমুভেবল প্রপার্টি, অর্থাৎ এখানে বলছে স্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তি দখলচ্যুত, হ্যাঁ, দখলচ্যুত ব্যক্তি কর্তৃক পুনরুদ্ধার। এখন দেখুন, এখানে আমি আপনাদেরকে বলি কি মনে রাখবেন। হ্যাঁ, কি মনে রাখবেন, 8 ধারাটা আপনারা যেহেতু পড়েছেন, আমি 9 ধারাটা আলোচনা করব। এখানে কি মনে রাখবেন, একটা চিত্রের সাহায্যে আপনাদেরকে প্রথম বুঝিয়ে দিচ্ছি। ধরুন, এটা একটা জমি, এটা এ নামক ব্যক্তির দখলে আছে। কি আছে? দখল। এই ভূমিতে দখল আছে কার? এ নামক ব্যক্তির, কিন্তু কোনো সত্য নাই, মালিকানা নাই। এখানে কিন্তু মালিকানার কথা বলে নাই, 9 ধারাতে বলছে শুধু দখল। এই ভূমিতে এ নামক ব্যক্তি শুধু দখল আছে। এই যে বি নামক ব্যক্তি একজন ভূমিদস্যু, সে কি করলো? বেআইনি পন্থায়, কি বলছি? বেআইনি পন্থায়, একটু কমেন্ট করবেন সবাই, বেআইনি ভাবে, হ্যাঁ, বেআইনি, তাকে বেদখল করলো, বেদখল। তখন আপনি কি করতে পারবেন? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করতে পারবেন। এখানে কি করতে হবে? আপনাকে কি প্রমাণ করতে হবে? শর্ত কি? এখানে শর্ত হচ্ছে বেদখলের 6 মাসের মধ্যে মামলাটা দায়ের করবেন। কি করতে হবে? 6 মাসের মধ্যে মামলাটা দায়ের করতে হবে। আর্টিকেল লিমিটেশন অ্যাক্টের 3
লিমিটেশন অ্যাক্টের 3 আর্টিকেলে বলা হচ্ছে 6 মাসের মধ্যে আপনাকে এই সম্পত্তি থেকে যদি কোনো ব্যক্তি কর্তৃক বেআইনিভাবে বেদখল হন তাহলে 6 মাসের মধ্যে আপনি এই সম্পত্তি পুনরুদ্ধার করার জন্য মামলা দায়ের করবেন। তাহলে এ নামক ব্যক্তির সম্পত্তি, এই সম্পত্তিতে তার দখল আছে, তার সত্য আছে কিনা সেটা বিবেচ্য বিষয় নয়, দখলে ছিল এটাই এখানে বিবেচ্য বিষয়। সো বি নামক ব্যক্তি কি করলো, একজন ভূমিদস্যু, এই জমিতে তার একটা লোভ পড়লো যে এ নামক ব্যক্তির তো কাগজপত্র নাই ওই জমিতে, সে কিছু সন্ডা গুন্ডা বাহিনী নিয়ে এসে বলল চল এই জমি আমরা বেদখল করি। তাহলে সেটা কি করলো, বেআইনিভাবে হয়ে গেল, বেআইনি পন্থায় হয়ে গেল। বেআইনি পন্থায় যখন সে সন্ডা গুন্ডা নিয়ে এই জমি বেদখল করলো তখন এ নামক ব্যক্তি আইনগতভাবে কি করতে পারে, 6 মাসের মধ্যে এসআর অ্যাক্ট সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় দেওয়ানি কার্যবিধির নির্ধারিত পন্থায় মামলা দায়ের করে কি করতে পারবে, এই সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবে। তাকে কি প্রমাণ করতে হবে, 6 মাসের মধ্যে মামলাটা দায়ের করতে হবে। এখানে কুটফিটা দিতে হবে কত, এখানে কুটফি, এই যে কুটফির হিসাবটা কিন্তু অ্যাড ভ্যালোরম কুটফির হাফ, এখানে মনে রাখবেন অ্যাড ভ্যালোরম কুটফির অর্ধেক কুটফি আপনাকে দিতে হবে। অ্যাড ভ্যালোরম কুটফির হাফ বা অর্ধেক, এই বিষয়টা খেয়াল করে রাখবেন, অর্ধেক। তাহলে এখন যদি সরকার কর্তৃক বেদখল হন তাহলে সরকারের বিরুদ্ধে আপনি কি করতে পারবেন, মামলা করতে পারবেন, 8 ধারাতে পারবেন, 9 ধারাতে পারবেন না, না না, ঠিক আছে। 8 ধারাতে পারবেন, 9 ধারাতে আপনি সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন না। এবং এখানে একটা বিষয় মনে রাখবেন, 8 ধারাতে আমরা পড়েছি মামলায় হেরে গেলে আপনি কি করতে পারবেন, আপিল রিভিশন করতে পারবেন। এখানে আপনি আপিল এবং রিভিউ করতে পারবেন না, আপিল রিভিউ করতে পারবেন না, কি করতে পারবেন, শুধুমাত্র রিভিশন দেওয়ানি কার্যবিধির 115 ধারাতে আমরা কি পেয়েছি, রিভিশন করা যাবে। আপিল নো রিভিউ এখানেই বলা আছে। এখানে দেখুন, এখানে বলছে যে নো সুট আন্ডার দিস সেকশন শ্যাল বি বোথ এগেইনস্ট দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন না। আবার বলছে দেখুন, নো আপিল শ্যাল লাই ফ্রম এনি অর্ডার অর ডিক্রি, নো আপিল শ্যাল লাই ফ্রম এনি অর ডিক্রি পাস ইন এনি সুট instituted under this section, nor shall any review of any such order or decree be allowed। অর্থাৎ এখানে আপনি আপিল রিভিউ করতে পারবেন না, একটাই করতে পারবেন, রিভিশন। তো তাহলে এখানে আর কি করতে পারবেন, এখানে আপনি দেওয়ানি কার্যবিধির 21 আদেশের 35 এবং 36 এর বিধান অনুযায়ী এখানে মামলাটা দায়ের করতে পারবেন। আরেকটা বিষয় এখানে আপনাদেরকে বলে রাখি, এখানে এই মামলায় যদি আপনি হেরে যান, হ্যাঁ হেরে যান তাহলে আপনি কি করতে পারবেন, পুনরায় 8 ধারাতে মামলা করতে পারবেন, 8 ধারায় মামলা করা যাবে, পুনরায় 8 ধারায় মামলা করা যাবে। অর্থাৎ এখানে আপনার কি হবে না, রেজ জুডিকাটা বাড়িতে হবে না। তাহলে এখানে মূল বিষয়গুলো কি আমরা জানলাম 9 ধারাতে। এখানে বাদীকে তার অবৈধভাবে বেআইনিভাবে, অর্থাৎ ধরুন এ নামক একজন ব্যক্তি বাদী, এ নামক ব্যক্তির অসম্মতিতে অবৈধভাবে বেআইনি পন্থায় বি নামক ব্যক্তি কি করলো, তার সন্ডাগুন্ডা বাহিনী নিয়ে এই জমি থেকে বেদখল করলো। এখানে বাদীকে প্রমাণ করতে হবে এই সম্পত্তিতে সে দখলে ছিল, এখান থেকে তাকে বেদখল করা হয়েছে। অর্থাৎ দখল এবং বেদখল বাদীকে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে, বাদীকে প্রমাণ করতে হবে দখল বেদখল, অর্থাৎ এই সম্পত্তিতে এ নামক ব্যক্তি দখলে ছিল, বেআইনিভাবে কি করলো, বি নামক ব্যক্তি তাকে বেদখল করলো। এখন প্রমাণ করতে হবে সে 6 মাসের মধ্যে মামলাটা দায়ের করেছে। এখন কুটফি দিয়েছে অ্যাড ভ্যালোরম কুটফির হাফ, অর্ধেক। সরকারের বিরুদ্ধে যেহেতু মামলা করা যায় না, আমরা সরকারের বিরুদ্ধে মামলা করবও না, আপিলও করবো না, রিভিউ করবো না, করবো কি শুধুমাত্র রিভিশন। এবং
যদি হেরে যায় তাহলে আমি পুনরায় আবার 8 ধারা অনুযায়ী সত্য প্রমাণ করে মামলা দায়ের করা যাবে। এখানে রেস জুডিকাটা বারিত হবে না। তাহলে এই যে মূল বিষয়টুকু মূল সামারিটুকু, এই মূল বিষয়টুকু যদি আপনার জানা থাকে, যেভাবে প্রশ্ন হোক, আপনাকে খিচুড়ি রাঁধতে বলুক আর পোলাও কুরমা রাঁধতে বলুক, আপনি করতে পারবেন। মূল ধারাটুকু মূল বিষয়টুকু জানা থাকলে যেভাবে আপনাকে প্রশ্ন করুক, আপনি খাতাতে সুন্দরভাবে আপনার উত্তর প্রেজেন্ট করতে পারবেন। 8 এবং 9 ধারার পার্থক্য আমরা জানব। 8-9 ধারার পার্থক্যগুলো জানবো। তার আগে 8 এবং 9 ধারার যে বিষয়টা আমরা জেনে ফেলেছি, এই মূল বিষয়টুকু জানা থাকলেই কিন্তু 8-9 ধারার পার্থক্য করা যাবে। 8-9 ধারা কিন্তু গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর 8-9 ধারা থেকে 2-3টা করে প্রশ্ন হয়েছে, আগামীতেও হবে। তো আপনারা খুবই সুন্দরভাবে এই বিষয়গুলো মনে রাখবেন। একবার দেখবেন, ক্লাস দেখবেন, বই পড়বেন, না বুঝলে আমাকে প্রশ্ন করবেন। তাহলে একটু সামারি করে দিচ্ছি যে একটা সম্পত্তি থেকে এ নামক ব্যক্তি দখলে ছিল। বি নামক ব্যক্তি ওই সম্পত্তি থেকে কি করলো, তাকে বেআইনিভাবে তার অসম্মতিতে বেদখল করলো। এখন বি এ নামক ব্যক্তি প্রমাণ করতে হবে দখলে ছিল, তাকে বেদখল করা হয়েছে। 6 মাসের মধ্যে মামলা করতে হবে, যেটা লিমিটেশন অ্যাক্টের 3 আর্টিকেলে বলা আছে। কুটফি দিতে হবে অ্যাড ভ্যালোরাম কুটফির অর্ধেক। সরকারের বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন না। নো আপিল, নো রিভিউ করা যাবে, শুধুমাত্র রিভিশন। এবং মামলায় হেরে গেলে পুনরায় 8 ধারায় মামলা করা যাবে। এখানে আপনার রেজ জুডিকাটা বারিত হবে না। তো আশা করি ওরান হয়ে গেছে না আমি। আপনারা একটু বলেন তো যে এখান থেকে কোনো প্রশ্ন আছে কিনা একটু কমেন্ট করবেন। SM সোহেল হাওলাদার সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আপনারা একটু কমেন্ট করুন যে এখান থেকে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ, একটু কমেন্ট করুন। হ্যাঁ, একটু কমেন্ট করে জানান যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা এখান থেকে। হ্যাঁ, বা এই বিষয়টুকু বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, দ্রুত একটু কমেন্ট করবেন যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা যদি আপনারা না বুঝে থাকেন, আমি আপনাদের আবার বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আপনারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, আমাদের স্পেশাল একটা বেচ আমরা শুরু করেছি। স্পেশাল বেচে ক্লাস চলমান। স্পেশাল বেচে আমরা সপ্তাহে 3টি বা 4টি ক্লাস নেব। স্পেশাল বেচের যে ক্লাসগুলো এমসিকিউ রিটেন একসাথে আলোচনা করা হবে। সাপ্তাহিক একটা মডেল টেস্ট পরীক্ষা হবে। এই জার্নিটা আমরা এমসিকিউ রিটেন একসাথে নিয়ে যাব। আমাদের 4 জন শিক্ষক প্যানেল আছেন। আমরা 4 জন শিক্ষক প্যানেল আমাদের দুরন্ত ল একাডেমি থেকে আপনাদের ক্লাস নেবেন। যারা আমাদের স্পেশাল বেচে ভর্তি হতে ইচ্ছুক, হ্যাঁ, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ ফেসবুকে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। ফি হচ্ছে মাত্র 2500 টাকা। এই 2500 টাকা ফি এর মধ্যে আপনি প্রত্যেক সপ্তাহে 4টি ক্লাস করতে পারবেন, একটি পরীক্ষা দিতে পারবেন এবং এই জার্নিটা চলবে একদম লিখিত পরীক্ষার আগের দিন পর্যন্ত। আপনাদের সেরা একটা প্রস্তুতির লক্ষ্যে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের স্পেশাল বেচে। ঠিক আছে, পরীক্ষার কোনো বিকল্প নেই। আমরা প্রত্যেক সপ্তাহে আপনাদের মেধাকে যাচাই করার জন্য আমরা যা পড়াচ্ছি আপনারা শিখতে পারছেন কিনা, আপনারা বুঝতে পারতেছেন কিনা, আপনারা কতটুকু পরীক্ষার জন্য প্রস্তুত, এইটাকে যাচাই করার জন্য আমরা প্রত্যেক সপ্তাহে কিন্তু এমসিকিউ পরীক্ষা নিয়ে থাকি। তো আমাদের বেচে যুক্ত হতে আপনারা আমাদেরকে নক করতে পারেন। আমাদের ফি হচ্ছে মাত্র 2500 টাকা। এবং আপনারা মূল আলোচনায় চলে যাচ্ছি। বিজ্ঞাপন, হ্যাঁ, একটা বিজ্ঞাপন বিরতি ছিল কেয়া কসমেটিক্স এর সৌজন্যে। বিজ্ঞাপন বিরতি শেষে আমরা আবারও চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। এই মূল আলোচনা হচ্ছে
এসআর একটা 9 ধারা এবং 8 ধারা। 9 ধারা যে বিষয়টা আমরা আলোচনা করলাম এবং 8 ধারার যে বিষয়টুকু আলোচনা করলাম, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু করতে পারেন। সেকশন 9 এর সুট কি অন্য কোনো সেকশন অ্যাড করতে হবে? না, এসআর একটা 9 ধারা, আপনি 9 ধারা যেহেতু সত্য নাই, আপনার ঘোষণার তো কিছু নাই, এখানে আপনি 9 ধারায় শুধুমাত্র দখল পুনরুদ্ধারের মামলা করলেই হবে। 8 এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই ঘোষণা করতে হবে যে ওই সম্পত্তির মালিক আপনি, একটা সম্পত্তির মালিক এ নামক ব্যক্তি, ওই সম্পত্তির মালিক আপনি, সেটা ঘোষণা করতে হবে। দখল উদ্ধার প্লাস ঘোষণা 8 এবং 42। যাই হোক, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেহেতু প্রশ্ন নাই আপনাদের, আমি প্রশ্ন করি। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে ইংরেজিতে করি। প্রথম প্রশ্নটা ইংরেজি। নো ড্যাশ shall lie from any order or decree passed in any suit instituted under this section, nor shall any dash of any such order or decree be allowed the specific relief act. স্থানটি পূরণ করুন। এই শূন্য স্থানে কি বসবে আমি কিন্তু আলোচনা করেছি। একটু দেখি আমি ট্যালেন্টদের দেখতে চাই কে উত্তর করতে পারে এই ইংরেজি। Not shall any dash of any such order of decree be allowed the specific relief act 9 ধারার এই যে শূন্য স্থান, এখানে কি বসবে একটু আমাকে কমেন্ট করে জানান। হ্যাঁ, কি হবে শূন্য স্থান দুটোতে কি হবে একটু দেখি, আমরা দেখি, আপনারা একটু কমেন্ট করুন। রাত গভীর হচ্ছে, আগামীকাল ফ্রাইডে, যেহেতু ফ্রাইডে বন্ধের দিন, অনেকের চোখে আমি ঘুমের গণগটা দেখতে পাচ্ছি। আপনারা যারা আইনজীবী হবেন, এখন অনেক রাত আপনাদেরকে বিসর্জন দিতে হবে। ঠিক আছে, যারা আইনজীবী হওয়ার ইচ্ছা যে আমি প্রথম ধাপে আইনজীবী হব, ঘুমালে হবে না। ঠিক আছে, অনেকেই আমি দেখতে পাচ্ছি বিছানায় শুয়ে শুয়ে লাইভ দেখছেন। হ্যাঁ, অনেকের চোখে দেখছি ঘুমের ঘনঘটা। যাই হোক, আপনাদের সামনে যেহেতু একটা বড় জার্নি, এই জার্নি আমরা আপনাদের সাথে যুক্ত থাকব। অনেক রাত নির্ঘুম আপনাদের কাটবে। রাত 10টা 11টাতে লাইভ শুরু করব, 1টা পর্যন্ত লাইভ চলবে ইনশাল্লাহ। যত এনার্জি আছে, এনার্জি ড্রিঙ্ক খেয়ে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। জয় নিশ্চিত হবে। আপনাদের যে মনের বাসনা, আপনাদের যে ইচ্ছা, ইনশাল্লাহ আপনারা আপনাদের লক্ষ্যে অবশ্যই আপনাদের লক্ষ্যে পৌঁছতে পারবেন, আপনারা সফল হবেন। রাজীব বিশ্বাস রাজু, চালিয়ে যান। গুড। হজরত আলী, আচ্ছা, কে আমাদের সাথে থাকতে চান? প্রায় 12টা বাজে, আরো আধা ঘন্টা 1 ঘন্টা কে থাকতে চান কমেন্টের মাধ্যমে হাত তুলে দেন। হ্যাঁ, তোমাদের ঘুম আসতেছে। যাই হোক, আমাদের দুরন্ত ল একাডেমির দুর্দান্ত শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলকে জানাচ্ছি এই গভীর রজনীতে অসংখ্য রজনীগন্ধার শুভেচ্ছা। যাই হোক, আমরা 8 এবং 9 ধারার পার্থক্য করব ইনশাল্লাহ। রাজীব বিশ্বাস, ফাতিম হাসিম দীপ, আমি 9 ধারার আরজি সংশোধনের দরখাস্ত না মঞ্জুর করলে প্রতিকার কি, কোথায়? আয়ুব আলী, ইনশাল্লাহ 8 ধারার 9 ধারার পার্থক্য, আমরা 8 ধারা এবং 9 ধারার একটা পার্থক্য করে নিই। হ্যাঁ, 9 ধারা, তাহলে 8 ধারা 9 ধারার একটা পার্থক্য আমরা টেনে যাচ্ছি। আপনারা একটু কমেন্ট করবেন, আমি যা বলবো লিখবো, আপনারাও কমেন্ট করবেন। আরেকটা প্রশ্ন আপনাদের নিকট ছুড়ে দিচ্ছি। দ্য স্পেসিফিক অ্যাক্টের 9 ধারা অনুযায়ী দখল ফেরত পাওয়ার জন্য কতদিনের মধ্যে মামলা দায়ের করতে হবে? একটু কমেন্ট করুন। 8 ধারার 9 ধারার পার্থক্য, এখানে সত্য ঘোষণা মামলা, তাহলে কি সত্য ঘোষণার মামলা। 9 ধারাতে কি দখল পুনরুদ্ধারের মামলা, তাহলে কি
8 ধারাতে আছে, শুধুমাত্র আপনাকে এখানে কি প্রমাণ করতে হবে? সত্য ঘোষণা, সত্য প্রমাণ করতে হবে, দখল প্রমাণ করতে হবে। এবং 9 ধারাতে আপনাকে কি করতে হবে? দখল উদ্ধারের মামলা করতে হবে। এখানে কি করতে হবে? শুধুমাত্র দখল এবং বেদখল প্রমাণ করতে হবে। 8 ধারাতে কি পড়তে হবে? সত্য প্রমাণ করতে হবে, সত্য প্লাস বেদখল প্রমাণ করতে হবে। কিন্তু 9 ধারাতে শুধুমাত্র দখল বেদখল প্রমাণ করলে চলবে, এখানে সত্য প্রমাণ করার দরকার নেই। এখানে কি করতে হবে? 12 বছরের মধ্যে মামলা দায়ের করা যাবে। 12 বছর লিমিটেশন অ্যাক্টের 142 144 আর্টিকেল। এখানে কি 6 মাস লিমিটেশন অ্যাক্টের 3 আর্টিকেল। তাহলে পার্থক্যগুলো দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তারপরে এখানে কি আপিল করা যাবে, রিভিউ করা যাবে। আপনি এখানে কি করতে পারবেন? শুধুমাত্র রিভিশন, আর অন্য কিছু করার সুযোগ নাই। এখানে কি করতে পারবেন? নেশা লাগছে কিন্তু সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে। কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। তাহলে 9 ধারাতে কি করা যাবে না? সরকারের বিরুদ্ধে নো মামলা করা যাবে না, যাবে না। এখানে করা যাবে, সরকারের বিরুদ্ধে করা যাবে, করা যাবে না। কুটফিটা কি? অ্যাড ভ্যালোরাম, অ্যাড ভ্যালোরাম বা মূল্যানুপাতিক। এখানে অ্যাড ভ্যালোরাম কুটফির অর্ধেক, অ্যাড ভ্যালোরাম কুটফির অর্ধেক। তারপরে কি আপনি সংক্ষুব্ধ পক্ষ জানলাম, সত্য, যাই হোক এখানে আপনি 9 ধারায় মামলায় পুনরায় 8 ধারায় মামলা করা যাবে। হ্যাঁ, পুনরায় 8 ধারায় পুনরায় 8 ধারায় মামলা করা যাবে। যদি মামলা হেরে যান 8 ধারায় করা যাবে, এখানে করা যাবে না। ঠিক আছে? তো এই যে পার্থক্যগুলো, মৌলিক পার্থক্যগুলো যদি জানা থাকে আপনি এই যে পার্থক্য করে ফেলতে পারেন। তাহলে 8 এবং 9 ধারার যে পার্থক্যগুলো, সত্য ঘোষণার মামলা 8 ধারাতে, 9 ধারাতে হচ্ছে শুধুমাত্র দখল পুনরুদ্ধারের মামলা। 8 ধারাতে আপনাকে কি প্রমাণ করতে হবে? সত্য প্লাস দখল। 9 ধারাতে প্রমাণ করতে হবে দখল এবং বেদখল। 12 বছরের মধ্যে 8 ধারাতে মামলা দায়ের করতে হবে, 9 ধারাতে 6 মাস। এখানে আর্টিকেল 42 44, এখানে আর্টিকেল 3। এখানে আপিল করা যাবে, রিভিউ রিভিশন সব করা যাবে। এখানে আপিল রিভিউ করা যাবে না, শুধুমাত্র রিভিশন করা যাবে। এখানে সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে, 9 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে না। 8 ধারাতে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে, 9 ধারাতে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফির অর্ধেক। এখানে কি করা যাবে না? 8 ধারাতে আপনি 9 ধারায় মামলায় হেরে গেলে পুনরায় মামলা করা যাবে, কিন্তু 8 ধারার মামলায় হেরে গেলে আর কোনো মামলা করার সুযোগ নাই। তো এটাই হচ্ছে মূলত পার্থক্য। আমরা কিছু প্রশ্নে চলে যাচ্ছি। 9 ধারা থেকে অনেকগুলো প্রশ্ন, দেখুন প্রায় 14টার মতো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি বিগত সালে এই শুধুমাত্র 9 ধারা থেকেই করা হয়েছে। আচ্ছা, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্টের কত ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না? দেখুন একটা বিগত সালের প্রশ্ন, স্পেসিফিক রিলিফ অ্যাক্টের কত ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না? উত্তর করুন, উত্তর করুন, উত্তর করুন। আপনারা দ্রুত উত্তর করে ফেলুন, দ্রুত। হ্যাঁ, উত্তর করে ফেলুন দ্রুত। যারা এই গভীর রজনীতে আপনারা আমাদের সাথে যুক্ত আছেন তারা ইনশাআল্লাহ সফল হবেন, আপনাদের জয় নিশ্চিত। আপনারা একটু কমেন্ট করুন যে সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না কত ধারায়? 9 ধারায়। আচ্ছা, আর একটা প্রশ্ন দেখুন, জমির সত্য ঘোষণা ছাড়াই শুধু দখল পুনরুদ্ধারের মামলার তামাদি মেয়াদ কত? জমির সত্য ঘোষণা ছাড়াই শুধুমাত্র দখল পুনরুদ্ধারের মামলায় তামাদি মেয়াদ কত? দেখুন কত সহজ প্রশ্ন, জানা থাকলে প্রশ্ন সহজ, জানা থাকলে প্রশ্ন সহজ। এই যে আরেকটা প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা অনুযায়ী জমির দখল পুনরুদ্ধারের জন্য কি প্রমাণ করতে হবে?
সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় জমির দখল পুনরুদ্ধার করার জন্য কি প্রমাণ করতে হবে? অপশন ক সত্য এবং দখল, অপশন খ সীমানা, গ দখল বেদখল, গ সত্য। এই প্রশ্নের উত্তরটা করে ফেলুন। এই প্রশ্নের উত্তরটা করে ফেলুন। আমরা চলে যাব 10 এবং 11 ধারা। আজকে 10 এবং 11 ধারা আলোচনা করার পরেই আমরা ইনশাল্লাহ আমাদের আজকের লাইভটি শেষ করব। আমরা একটু মুছে দিই, বুটটা মুছে দিই, আপনারা প্রশ্নের উত্তরটা একটু করে ফেলুন। তাহলে আমরা ইনশাল্লাহ এই যতটুকু আলোচনা করলাম আশা করি আপনারা একদম ক্লিয়ার। এখান থেকে যেভাবেই প্রশ্ন করা হোক না কেন, আপনারা এমসিকিউ পরীক্ষায় আশা করি এখান থেকে উত্তর করতে পারবেন। আমি আশা করি যারা লাইভটা নেট সমস্যার জন্য একটু সমস্যায় ছিলেন তাদের উদ্দেশ্যে বলবো, পরবর্তীতে রেকর্ডেড ভিডিওটা আবার দেখবেন। হবে কি, এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1 থেকে 11 ধারা পর্যন্ত সকল বিষয় কিন্তু আপনার একদম ঠুটস্থ হয়ে যাবে। লাইভ ভিডিওগুলো প্রয়োজন বোধে 1 বার 2 বার 3 বার দেখে ফেলবেন। যখনই সময় পাবেন, আপনি কোনো কাজে যাচ্ছেন হেডফোন লাগিয়ে ভিডিও শুনবেন, কোথাও জার্নিতে যাচ্ছেন লং জার্নিতে হেডফোন লাগিয়ে আপনি কানে হেডফোন লাগিয়ে শুনতে থাকেন। এই যে পরীক্ষার আগে 5-6 মাস আপনি বিভিন্ন আড্ডা, বিভিন্ন সঙ্গ এগুলো বর্জন করবেন। এই সময়টুকু আপনার লক্ষ্যই থাকবে যে আমি একজন স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী, একজন পরীক্ষার্থী। আপনার টার্গেট হচ্ছে পরীক্ষার যে পড়া, এই পরীক্ষার পড়াটুকু আমি পড়ব। আমি বন্ধু বান্ধব, আড্ডা, টিভি, সিনেমা এগুলো সকল কিছু থেকে দূরে থাকব। ভাই, কিছু পেতে হলে কিছু আপনাকে বিসর্জন দিতে হবে। পরীক্ষার আগ পর্যন্ত আপনি এইগুলোর সকল বিষয় একটু বিসর্জন করে ফেলুন। রাজীব বিশ্বাস রাজু মুসাবিদা শেখাবেন? আজকে আর মুসাবিদা কখন শেখাবো? 12টা তো বেজে গেল, 2 ঘন্টা। এনার্জি নাই, এনার্জি শেষ। যাই হোক, আজকে আমরা কম পড়ি, ঠিক আছে? একটু বেশি করে কম পড়াটা একটু বেশি করে পড়বো। যাই শিখবো চক্ষু মিলিয়া অন্তর খুলিয়া একদম অন্তরের ভিতর ঢুকিয়ে ফেলবো। বেশি করে পড়লাম, দেখা যাচ্ছে সব কিছু ভুলে গেলাম, লাভ নাই।